সেদিন রাতে রুকিয়াদের বাসা থেকে বের হয়ে সাদাব অনেকক্ষণ উদ্দেশ্যহীনভাবে হাঁটল। মাথার ভেতর একসাথে অনেকগুলো কথা ঘুরছে। রাহাত সাহেবের কঠিন কথাগুলো, রুকিয়ার নীরবতা আর নিজের অসহায়ত্ব। কত ছোট হয়ে গেল আজ সাদাব, আর যেন হাঁটতেও পারছে না। ভাবছে সন্তানদের লালন পালনে মা বাবা কেন সেই ত্যাগ স্বীকার করে, যার মূল্য দিতে দিতে সন্তান হাসতে ভুলে যায়। শেষমেশ ফোন করলো ওর দুই বন্ধুকে, রাহাত আর মাহিনকে। একটা ছোট্ট চায়ের দোকানে তিনজন বসে আছে। দোকানের আলোটা ম্লান, চারপাশে রাতের নিস্তব্ধতা। রাহাত চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এবার বল কি হয়েছে। সাদাব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সব বলল। রুকিয়ার কষ্ট, শ্বশুরের কথা, নিজের মায়ের শর্ত। সব শুনে মাহিন দীর্ঘশ্বাস ফেলল। তুই মাঝখানে পড়ে গেছিস, আর ভালো লাগে না সংসারের ক্যাঁচাল। আমার বাসায় সেম অবস্থা বড় ভাবি আর মায়ের। রাহাত শান্ত গলায় বলল, মাঝখানে পড়া মানে এই না যে তুই সিদ্ধান্ত নিতে পারবি না। সব সময় সুবিধাজনক অবস্থায় থাকা যায় না সাদাব। তুই পুরুষ, কিছু সিদ্ধান্ত নিতেই হবে ন্যায়ের পক্ষে। স্ত্রী বা মা নয়, বেছে নিতে হয় ন্যায়কে। সাদাব হালকা হেসে বলল, সিদ্ধান্ত? আমার তো মনে হয় আমি কোনোদিন নিজের সিদ্ধান্ত নিতে পারিনি। ছোট থেকে বড় হয়েছি মানুষের করুণা মিশ্রিত আদরে। মায়ের চোখে নিজের জন্য অতিরিক্ত আশা দেখে দেখে একটা সিদ্ধান্ত নিজে নিয়েছিলাম, রুকিয়াকে ভালোবাসার। সেটাই আজ কাল হলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সাদাব, চোখে তখন অদ্ভুত ক্লান্তি। জানিস, আজ আঙ্কেলের সামনে বসে মনে হচ্ছিল আমি খুব ছোট হয়ে গেলাম। মানুষটা একসময় আমাকে নিজের ছেলের মতো আগলে রেখেছিল। আজ যে তার চোখে আমি কাপুরুষ, যে নিজের স্ত্রীকে রক্ষা করতে অপারগ। মাহিন ভাবল, এসব ভাবা বন্ধ করত। সাদাব ধীরে মাথা নাড়ল। সবাই ভাবে পুরুষ মানুষ সব সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ভিতরে ভিতরে যদি সেই পুরুষ ভেঙে যায়। বলতে বলতে হাঁটতে হাঁটতে ব্রিজের উপরের দিকে এলো। নিচে বুড়িগঙ্গা নদীর কালো পানি ধীরে বয়ে যাচ্ছে। মাহিন আর রাহাত নিজেদের মধ্যে কথা বলছিল। সেই সুযোগে সাদাব চুপচাপ রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো, নিচে তাকালো। কালো নিকষ জল যেন ওকে টানছে নিজের দিকে ক্রমশ। মনে হলো এক লাফ দিলেই সব শেষ, কেউ আর কিছু আশা করবে না ওর কাছে। মায়ের চোখের ভরসান্না, রুকিয়ার চোখের কষ্ট আর ওকে দগ্ধ করবে না। হঠাৎ রেলিংয়ে উঠতে লাগলো। ঠিক তখনই রাহাত চোখের কোণ দিয়ে দেখে ফেল সাদাব। চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরলো। মাহিনও ছুটে এলো। অনেকক্ষণের ধস্তাধস্তির পর তারা জোর করে ওকে নিচে নামালো। সাদাব তখন কাঁপছে। হঠাৎ ভেঙে পড়ে কাঁদতে শুরু করলো, আমি পারছি না, আমি সত্যি পারছি না। রাহাত কাঁধে হাত রাখলো। সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না সাদাব। সেদিন রাতেই রাহাত সাদাবকে নিজের বাসায় নিয়ে গেল। রাত গভীর হয়ে গেছে। সাদাব ক্লান্তিতে সোফায় বসে আছে। রাহাত এক গ্লাস পানি এগিয়ে দিল। তার কণ্ঠে এখন বন্ধুর মতো কোমলতা, আবার কোথাও যেন পেশাদার ধৈর্য। শোন, আমি তো মনোবিজ্ঞানীর সাথে কাজ করি। একটা জিনিস সবসময় দেখি, মানুষ যখন নিজেকে একদম কোণঠাসা মনে করে তখন সেভাবে মৃত্যু একটা সমাধান, কিন্তু মৃত্যু সমাধান না, আরও সমস্যার শুরু। সাদাব চুপচাপ শুনছে। রাহাত বলল, এটা এক প্রকার পরিস্থিতি থেকে পালানো, আর পালালে যারা তোকে ভালোবাসে তাদের জীবনও তো বিধ্বস্ত হয়ে যাবে। এত সহজ জীবন দেওয়া, সত্যি বলবো এটা স্রেফ কাপুরুষদের কাজ। একটু থামলো। তুই কি সত্যি রুকিয়াকে ভালোবাসিস? সাদাব মাথা তুলে তাকালো। ভালোবাসি। তাহলে তোর ওকে রক্ষা করার সাহসও রাখতে হবে। ভালোবাসা মানে শুধু আবেগ না, দায়িত্ব। এটা কেমন ভালোবাসা সাদাব, যেখানে সম্মান নেই? মেয়েটার জায়গায় নিজেকে রাখ দোস্ত। অন্তত একবার যা সঠিক তামও কর, নিশ্চয়ই সেটা মৃত্যুর চেয়ে সহজ। কথাগুলো ধীরে ধীরে সাদাবের ভেতরে ঢুকে যাচ্ছিল। অনেকক্ষণ নীরব থাকার পর সাদাব বলল, বেশ, আমি এবার মায়ের অবাধ্য হব। রাহাত মৃদু হেসে বলল, অবাধ্য না, নিজের অবস্থান পরিষ্কার করবি, এটা আলাদা জিনিস। উনি অযৌক্তিক কথা বলে সেটা মানাটাই বা এক ধরনের অবাধ্যতা ন্যায়ের প্রতি। সাদাব মাথা নেড়ে সম্মতি দিল। এখন হালকা লাগছে। কিছুক্ষণ পর ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল।
ঘুমিয়ে যাওয়ার পর সাদাব রাহাত ফোনটা হাতে নিল। একটু ভেবে রুকিয়ার নাম্বারে কল করলো। রুকিয়া রাহাতকে চেনে, ওর বাবার নাম, তাই একবার হাসিও করেছে। অপাশে কয়েকবার রিং হওয়ার পর রুকিয়া ফোন ধরলো। ভাবলো রাহাত ভাই এত রাতে কেন? সাদাব ঠিক আছে তো? সানা আপু ফোন দিয়ে বলেছে আজ বাড়ি যায়নি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সালামের জবাব দিয়ে রাহাত শান্ত গলায় ধীরে ধীরে সব বলল আজকের ঘটনা। সাদাবের ভেঙে পড়া ব্রিজের উপরে সেই মুহূর্ত। সব শুনে রুকিয়ার গলা কেঁপে উঠল। ও এমনটা করতে গেল কেন? রাহাত বলল কারণ ও খুব চাপের মধ্যে আছে। শোনো, এর আগেও আত্মহত্যার কথা ভেবেছে। সাধারণ বর্ডার লাইন পার্সোনালিটির মানুষ এরকম হয়, কিন্তু ওর অন্য কোনো লক্ষণ মিলে না। আসলে ও চাপ নিতে পারে না। সব কিছুর জন্য নিজেকে দোষ দিয়ে সরে যাবার একটা বিষয় ওর ভেতর কাজ করে। এখন ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ নীরবতা, ওপাশে হালকা কান্নার শব্দ। তারপর রাহাত ধীরে বলল, তুমি খেয়াল রাখবে ওর দিকে। ওর এখন তোমাকে খুব দরকার, এমন কেউ যে ওকে বুঝতে পারবে। খালাম্মা তো কিছুই বুঝতে চাচ্ছেন না। রুকিয়ার চোখে তখন পানি আসতে বলল, আমি ওকে সাহায্য করব, অবশ্যই করব। ফোনটা কেটে যাওয়ার পর রাহাত একবার ঘুমন্ত সাদাফের দিকে তাকালো। ফোনটা রেখে রুকিয়া একটা সিদ্ধান্ত নিয়ে নিল। প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাসায় ফিরে রাফিন নিজের রুমে ফ্রেশ হয়ে নিল। রাখির মা হবার খবরে বেচারা আরও হাইজিন মেনটেন করা শুরু করেছে। বারান্দায় রাখি বসেছিল রাফিনের উপস্থিতিতে। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করলেও ভেতরে ভেতরে মনটা অস্থির। রুকিয়ার কথা মাথা থেকে সরাতে পারছে না। নতুন মা, ফোনে বাবার সিদ্ধান্ত বলেছে। এত সহজ কিছুই বুঝতে পারছে না রাখি। রাফিন বারান্দায় ভেজা তোয়ালে মেলে দিতে দিতে বলল, এই যে রুফাইজা, আজকে বাসা এত চুপচাপ কেন? রাখি ভুরুকুসকে তাকালো। কেন? বাসা কি সার্কাস নাকি? আর আমি কবেই চেঁচামেচি করার মানুষ? রাহাত হেসে ফেল। না, কিন্তু তোমার গলার ভলিউমটা আজ এসেই তো পেলাম না। কিছু বললে না? আজ ফোনও করনি। এমন কি আমি বারান্দায় আসলাম, তুমি কিছু বললে না? ভাই, কাছে আসা মানা কথা তো বলা তো যায় না, তাই না? রাখি উঠে ঘরে গিয়ে বসলো বিছানার পাশে। অফিসে অনেক কাজ ছিল বুঝি? ছিল তো, প্রতিদিন থাকে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। রাখি কপট বিষয়ে বলল, আমি কি লুকাবো? রাফিন চোখ ছোট করে তাকালো। দেখো, আমি কিন্তু তোমার স্বামী। তোমার মুখ দেখে অনেক কিছু বুঝি। বিজ্ঞের মতো মাথা নাড়লো, গায়ে বেশি করে পারফিউম স্প্রে করে নিল। রাখি ঠোঁট কামড়ে হাসলো। ওমা, এত ক্ষমতা? তাহলে বলো তো আমি কি ভাবছি? রাফিন একটু ভেবে বলল, তুমি ভাবছো তোমার জামাই খুব সুন্দর, কোন মেয়ে আমার প্রেমে পড়ে গেল কিনা? রাখি এবার হেসে ফেলল। স্বপ্ন দেখা বন্ধ করো। রাফিন নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরল। বলতে চাইছো আমি অসুন্দর? এত বড় অপমান! হঠাৎ একটু কাছে এসে ফিসফিস করে বলল, তবে একটা কথা বললে, আজকে তোমাকে একটু ক্লান্ত লাগছে। তারপর পাশে বসলে দূরত্ব রেখেই, আমি জানি তুমি রুকিয়াকে নিয়ে টেনশন করছো, কিন্তু এই সময় স্ট্রেস কি ভালো কিছু বয়ে আনবে? সমস্যা নিয়ে ভাবলে তো সমস্যা কমে না, সমাধান নিয়ে ভাবা ভালো। রাখি চোখ সরিয়ে নিল। ক্লান্ত হব না, তোমার মতো একজন মানুষকে সামলাতে হয়। রুকিয়ার প্রসঙ্গে এড়িয়ে গেল। রাফিন মজা করে বলল, আমিও তো সামলাই তোমাকে, আমি ক্লান্ত হই? রাখি হেসে মাথা নাড়ল। রাখি হাসছিল ঠিকই, কিন্তু বুকের ভেতরটা কেমন স্তব্ধ হয়ে আছে। তবে রাফিন যেন কিছু বুঝতে না পারে এই চেষ্টাটাই করছে রাখি। রাতের খাবারের পর রাখি চুপচাপ গিয়ে বসলো রুবিনা সিদ্দিকার পাশে। মন চাইছে আজ মায়ের সান্নিধ্য। মেয়েরা মা হবার সময় নিজের মাকে সবচেয়ে বেশি অনুভব করে। রুবিনা সিদ্দিকা তখন নামাজ শেষে তাসবিহ পড়ছিলেন। রাখি ধীরে বলল, মা একটু কথা বলি। রুবিনা সিদ্দিকা তার দিকে তাকালেন। বল মা। রাখি ধীরে ধীরে সব বলল। রুকিয়ার কথা, সাদাফের চরিত্রের কথা, সানজিদা খালার সংগ্রাম আর তার স্বভাব, আর বর্তমান পরিস্থিতি, ওর মনের অস্থিরতার কথাও বলল। সব শুনে রুবিনা সিদ্দিকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর স্বরে বললেন, কিছু মানুষকে বুঝতে হলে তাদের অতীতটা দেখতে হয়। সানজিদা বেগমের মতো মানুষ জীবনে একটা পর্যায়ে এত সংগ্রাম আর কষ্ট করেন যে অবচেতনভাবে তারা মূল্য চাওয়া শুরু করে। দেখো, তিনি সংগ্রাম করে এতদের এসেছেন। নিজের জীবনে অনেক ভয়, অনেক অনিরাপত্তা নিয়ে বেঁচেছেন। এই অনিরাপত্তায় যে অনুভব তা তার মনে এখনো বিরাজমান, আর কষ্টের মূল্য পাওয়ার অনুবতমিত ইচ্ছে, এই দুই রকম বিষয় ওনার মন মস্তিষ্ক নিয়েছে। উনি আর এর বাইরে কিছুই ভাবতে পারছেন না। তিনি একটু থামলেন। এ ধরনের মানুষ অনেক সময় স্বার্থপর আর হিংসুক হয়ে যায়, কারণ তারা সবসময় ভাবে কেউ তাদের জায়গা নিয়ে নেবে। রাখি ধীরে বলল,
কিন্তু মা পুত্রবধূ কি প্রতিদ্বন্দ্বী? কই, মেয়ের জামাইয়ের ক্ষেত্রে তো তেমন হয় না। আসলে দুইজন নারী এক জায়গায় থাকাই সমস্যা। বলে হাসলেন। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা দুইটা, একটা তার সন্তান আর একটা তার সংসার। একজন মা যখন ছেলেকে বড় করে, তার ভেতরে অজান্তে একটা অনুভূতি তৈরি হয়, এই মানুষটা আমার, আমি তাকে গড়ে তুলেছি। মেয়ের ক্ষেত্রেও হয়, কিন্তু মেয়ে তো অন্য সংসারে যায়, তার সংসারের একক কর্তৃত্বে তো মেয়ে ভাগ বসাতে আসে না। তাছাড়া সংসারের অর্থনৈতিক দায়িত্ব ছেলের, তাই মায়েদের ছেলেদের প্রতি আশা বেশি থাকে, আর মেয়ের প্রতি মায়ের আবেগ এরকম সৎপাত্রে গিয়ে সুখে থাকুক, মেয়ের সাংসারিক সুখই যেন মায়ের সুখ। তিনি একটু থামলেন। মায়ের একান্ত যখের ধন ছেলের জীবনে যখন আরেকটা মেয়ে আসে স্ত্রী হয়ে, সেই মেয়ে ছেলের জীবনে নতুন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এটাই স্বাভাবিক। কিন্তু তখন অনেক মায়ের ভেতরে একটা অদৃশ্য শূন্যতা ভর করে, তার ভেতর ভয় কাজ করে। রাখি ধীরে বলল, ভয়? হ্যাঁ, হারানোর ভয়। রুবিনা সিদ্দিকা শান্ত গলায় বললেন, যদি মনের ভিতর নিরাপত্তা আর প্রশান্তি না থাকে, তখন সেই ভয়টা হিংসের রূপ নেয়। তখন পুত্রবধূ আর মেয়ে থাকে না, সে হয়ে যায় প্রতিদ্বন্দ্বী। রাখি চুপ করে শুনছিল। রুবিনা সিদ্দিকা আবার বললেন, কিন্তু আসলে সত্যিটা ভিন্ন। মা আর স্ত্রী, এই দুই সম্পর্ক একে অন্যের জায়গায় নেয় না, তাদের জায়গা আলাদা, তাদের মূল্য আলাদা, তাই না? তিনি মৃদু হাসলেন। একটা মানুষকে দুইজন নারী দুইভাবে ভালোবাসে, একজন জন্ম দিয়ে আর একজন জীবনসঙ্গী হয়ে। কিন্তু এরা যখন একে অন্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন এসব টানাপোড়েনের মাঝে সবচেয়ে বিপদে থাকে কে জানো? পুরুষ ব্যক্তিটি। সেও দুইজন নারীকে দুইভাবে ভালোবাসে, কিন্তু দুই নারীর চাপে সে পিষ্ট হয়। রাখি ধীরে বলল, মা, আপনিও তো একজন মা, একজন শাশুড়ি, আপনিও সংগ্রাম করেছেন, আপনি এত সুন্দর বুঝতে পারছেন, তাহলে সানজিদা খালা কেন এটা বুঝতে পারছেন না? রুবিনা সিদ্দিকা গভীরভাবে বললেন, এক এক মানুষ এক এক রকম। রাখি, তুলনাতে অর্থহীন জীবনে এভাবেই হিসেব মেলে না। ওনার জীবনে নিরাপত্তা কম ছিল, একা থেকেছে, খুব একটা মানুষের সাথে মিশেনি। তুমি বললে টাকা পয়সা নিয়ে খুব ভাবেন, জীবন নিয়ে নিজের ফিলোসফির বাইরে সে যায়নি, তাই উনি ভাবেন উনি সব ঠিক করেছেন। রাখি দীর্ঘশ্বাস ফেলল, তাহলে কি করা উচিত? আমার মাথায় কিছু আসছে না। রুবিনা সিদ্দিকা কিছুক্ষণ ভেবে বললেন, ওনাকে দূরে সরিয়ে দিলে বা একা থাকতে দিলে উনি আরও কঠিন হয়ে যাবেন। বরং ওনাকে বুঝতে হবে এই পৃথিবীতে এরকম মানুষ সে একা নয়। কখনো কখনো মানুষকে নিজেকে বদলাতে হয়, অন্যের জীবন দেখতে হয়, বুঝতে হয়। জায়গা বদলও ফলপ্রসূ হতে পারে। এক সংসার আগলে আর কথা থাকবেন। রাখি ধীরে মাথা নেড়ে বলল, তাহলে কি খালামাকে এখানে নিয়ে আসবো, কিছুদিন থাকুক আমাদের সাথে, কি বলেন? রুবিনা সিদ্দিকা শান্তভাবে বললেন, হ্যাঁ, আমিও এটাই বলতাম, কিছুদিন এই বাসায় থাকুক, আকাশদের বাসায়ও নিয়ে যাব, উনি পুরনো না বদলানে হয়তো কিছু বুঝদার হবেন। রাখি চুপ করে বসে রইল। হঠাৎ ওর চোখ ভিজে উঠল। রুবিনা সিদ্দিকা খেয়াল করে বললেন, কি হলো? রাখি আস্তে মাথা তার কাঁধে রেখে দিল। মা, আজ খুব মাকে মনে পড়ছে। রুবিনা সিদ্দিকা মমতা নিয়ে ওর মাথায় হাত রাখলেন, মৃদুস্বরে বললেন, মা হওয়ার সময় মেয়েরা নিজের মাকে সবচেয়ে বেশি মনে করে, এটা খুব স্বাভাবিক। তিনি একটু হাসলেন, কারণ তখনই একজন নারী সত্যিকার অর্থ বুঝতে পারে যে একটা মা তার সন্তানের জন্য কতটা অনুভব করে। রাখি চোখ বন্ধ করে সে স্নেহের স্পর্শ অনুভব করছিল। সেদিন রাতে পাশাপাশি শুয়ে রাফি নরম কণ্ঠে জানতে চাইল, রাখি, তোমার কি তোমার মাকে মনে পড়ছে? রাখির চোখ মেলে অবাক হয়ে তাকালো। তুমি কিভাবে বুঝতে পারলে? মনে হলো কোথাও পড়েছিলাম কোনো আর্টিকেলে, আর এটা ভেবে আমার খুব কষ্ট লাগছিল জানো। যাই হোক, যখন যা ইচ্ছে করবে, খেতে মন চাইবে আমাকে বলবে, আমি দূর থেকেই পাশে আছি। রাফিন পাশ বালিশে থুতনি রাখল। রাখি উঠে বসে রাফিনের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, বেশি দিন দূরে থাকা লাগবে না। ধন্যবাদ রাফিন, মায়ের মতো কেউ হয় না, কিন্তু মায়ের শূন্যস্থান পূরণের যে চেষ্টা তুমি করছো সেটা অনেকে করে না। তারপর হাসলো। জানো, বাবা খুব খুশি, নতুন মাকে বলেছে তার নাকি নাতি হবে। আসছে, তোমার বাবাকে যত সব দোয়া করতে মানা করবে, যত সব পুরুষতান্ত্রিক কথাবার্তা। রাফিন হাবে ভাবে রাখি হেসে ফেলল। আমার বাবার জীবনটাই নারী বেষ্টিত, কি করবে বলো? তাও ঠিক, ভদ্রলোকের দুইটা বউ, ভাবা যায় কি ভাগ্য, বলে জিভে কামড় দেয়। রাখি থমথমে মুখে বলল, এমন ভাগ্য তোমারও হবে, আমি মরেনি কেমন? এরপর সেই রাতে অনেক চেষ্টা করেও রাফিনা রাখিকে কোনো কথা বলাতেই পারল না। সাদাব পরদিন সকালে সানাকে নিয়ে রুকিয়াদের বাসায় গেল। একা যেতে সংকোচ হচ্ছিল। আজ ডিউটি মিস দিয়েছে এই বেলা, আল্লাহ জানেন জীবন আবার কবে নিজের ছান্দে ফিরবে। ড্রয়িং রুমে সাদাব আর সানা বসে আছে। সাদাবের চোখে ক্লান্তি,
মুখটা অদ্ভুত নিস্তেজ, মনে হচ্ছে যেন কয়েক রাত ধরে সে ঠিকমতো ঘুমায়নি। রাহাত সাহেব বাসায় নেই, নীলুফা বেগম ওদের দেখে খুশি হলেন। সানা বলল, খালা, রুকিয়াকে নিতে এসেছি। যাও মা, রুকিয়া নিজের রুমে আছে। রুকিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। সানা আর সাদাপের আসার খবর পেয়েছে। দরজা নক হতেই ঘুরে তাকালো, দেখলো সানা এসেছে। এসে রুকিয়াকে জড়িয়ে নিল। তোমাকে ছাড়া ভালো লাগে না, চলো বাসায়। রুকিয়া ধীরে বলল, আপু কিছু কথা বলবো, শুনবে? কিছুক্ষণ পর সানা ড্রয়িং রুমে থমথমে মুখে ফিরে গেল। গিয়ে সাদাবকে বলল, রুকিয়া কিছু কথা বলতে চায় একান্তে। সাদাব রুকিয়ার ঘরে গেল। কিছুক্ষণ দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল। সাদাব নির্নিমেষ তাকিয়েছিল রুকিয়ার দিকে। মেয়েটার চেহারা ঝরা ফুলের মতো ক্ষীয় প্রাণ হয়ে গেছে। রুকিয়া ধীরে বলল, ভালো আছেন? সাদাব বলল, আলহামদুলিল্লাহ। তুমি? রুকিয়া, আমি তোমাকে নিতে এসেছি। রুকিয়া ধীরে তার দিকে তাকালো, চোখে ক্লান্ত শান্তি। বসেন আগে। দুজন মুখোমুখি বসল। রুকিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি ভেবে দেখেছি এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সাদাব যেন মুহূর্তে জমে গেল। রুকিয়া আপনি সম্বোধন শুনে বুঝেছিল যে রেগে আছে, কিন্তু তাই বলে কি বলছো তুমি? রুকিয়া পাগল হয়ে গেছো? রুকিয়া শান্ত গলায় বলল, আমি তো আপনার জন্য সেই কবেই পাগল হয়েছি সাদাব, আর কত হব। আপনি আপনার মায়ের পছন্দের কাউকে বিয়ে করুন। সাদাব মাথা নাড়ল। রুকিয়া হাত ধরল। না, এটা কখনোই হবে না। রুকিয়া, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। পারবে বলো আমাকে ছেড়ে থাকতে? পারবে আমার পাশে অন্য কাউকে সহ্য করতে? রুকিয়া ধীরে বলল, পারতে হবে। আপনি পরিস্থিতির সাথে লড়াই করতে পারেন না সাদাব, আপনি শুধু পালাতে চান। তারপর হঠাৎ সাদাবের কলার চেপে ধরল। আপনি নিজেই বলেছিলেন আপনার মাথা এলোমেলো হয়ে যায়, আপনি ভেঙে পড়েন। এটা কেমন ভেঙে পড়া সাদাব, যেখানে আপনি আমাকেও ছেড়ে চলে যান না? আপনি পারলে আমি কেন পারবো না? একটু থামলো। ওর চোখ ভিজে উঠেছে। আমি শুনেছি আপনি কি করতে গিয়েছিলেন। আত্মহত্যা? আসলে সেটা আমাকে হত্যা করার চেষ্টা ছিল। আপনি না থাকলে আমি এই বিয়ের সম্পর্ক নিয়ে কি করব? সাদাব চোখ নামিয়ে ফেলল। রুকিয়ার গলা কেঁপে উঠল। আমি চাই না আপনি আবার এমন কিছু করেন। আপনার সব অসহায়ত্ব আর সমস্যার মূলে আমি। তাই ঠিক করেছি আপনাকে এই টানাপোড়েন থেকে মুক্তি করে দেব। সাদাব অসহায়ের মতো বলল, রুকিয়া বউ প্লিজ মাফ করে দাও, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি বদলে যাব, আর এরকম করবো না। রুকিয়া মৃদু মাথা নাড়ল। না সাদাব, আমি অনেক ভেবেছি। ভালোবাসা মানে কাউকে এমন জায়গায় ঠেলে দেয়া না যেখানে সে বাঁচতে পারে না, তার কাছে মৃত্যুকে সহজ মনে হয়। সেটা তো আমার ভালোবাসার পরাজয়। ওর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। আপনি যদি আমার জন্য নিজের জীবনটাই শেষ করে ফেলেন, তাহলে এই ভালোবাসার মূল্য কি? আপনার বাসায় কত কিছু সহ্য করেছি, কিন্তু আপনার এই মানসিক অবস্থা আমি নিতে পারছি না। সাদাবের চোখে ভিজে উঠল। রুকিয়া ধীরে বলল, ভালোবাসার মানুষ আমার একান্ত নিজের না থাকুক, কিন্তু বেঁচে থাকুক, সেটাই অনেক। আমি বাতাসে তার অস্তিত্ব অনুভব করব, চাঁদের দিকে তাকে বুঝে নেব, একই চাঁদ সেও দেখছে। সাদাব কাঁপা গলায় বলল, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? পারছো আমাকে এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দিতে? আমি তো চেষ্টা করছি রুকিয়া। রুকিয়া চোখ বন্ধ করলো, তারপর খুব ধীরে বলল, হ্যাঁ ফিরিয়ে দিচ্ছি। আমাকে বাদ দিয়ে জীবন শুরু করেন। ঘরের ভেতর আবার নীরবতা। সাদাব কিছুক্ষণ বসে রইল, তারপর ধীরে উঠে দাঁড়ালো। দরজার কাছ থেকে একবার ফিরে তাকালো। রুকিয়া তখন জানালার দিকে মুখ ফিরে দাঁড়িয়ে। সাদাব কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। বাসায় ফিরে ছানার আগে ফুঁসতে লাগলো, কিন্তু মায়ের সাথে রাখিকে দেখে কিঞ্চিত থমকে গেল। সাদাব রুমে ঢুকে দরজা দিয়েছে। ছানা রাখিকে দেখে অপ্রস্তুত হলেও সামলে নিয়েই ফুঁসে উঠল, মা। সানজিদা বেগম অবাক হয়ে তাকালেন। কি হয়েছে শোন? আমি রাখির সাথে ওর বাসায় যাচ্ছি, শুনেছিস তো? আমার রাখি মা হচ্ছে, এই সময় কিছুদিন ওর সাথে থাকা উচিত। কি বলি শ্যামা, তাই যাও। নিজের ছেলের সংসার তো নিজের হাতে মাটি চাপা দিলে, এখন যাও, মনের সুখে ঘুরে এসো। সানার নিজেকে সামলাতে পারলো না। এবার তুমি খুশি তো? রাখি কিছুই জানে না, তাই বললো, এসব কি বলছিস সানা? সানা ধাপাস করে সোফায় বসে পড়ল। তারপর তীব্র কণ্ঠে বলল, মায়ের জন্য আজ ভাইয়া তার স্ত্রীকে হারিয়ে এলো। রুকিয়া এত বড় সিদ্ধান্ত নিল। সানজিদা বেগম চুপ হয়ে গেলেন। রাখির মুখ ফ্যাকাশে হয়ে এলো ক্রমশ। রুকিয়া আবার কি সিদ্ধান্ত নিল? সানা বলতেই থাকলো, তুমি কি ভাবো মা, জোর করে কাউকে আলাদা করলে তোমার ছেলে সুখে থাকবে? ওর চোখ লাল হয়ে গেছে যেন আজ রুকিয়া কি বলেছে। সানজিদা বেগম ধীরে বললেন, কি বলেছে? সানা দাঁত চেপে বলল, ও বলেছে সাদাব যেন ওকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সাদাবের সাহস নেই এই পরিস্থিতির সাথে লড়াই করার। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। রাখি দম আটকে তাকিয়ে রইল। সানজিদা বেগম হতবাক। এটা তো তিনি চাননি।
রুকিয়াকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন, কিন্তু বিচ্ছেদ। এত তুচ্ছ কারণে ডিভোর্স? সানা বলল, তুচ্ছ কারণ না মা। রুকিয়া সাদাবকে শ্বাস ফেলার অবকাশ দিতে এই সিদ্ধান্ত নিচ্ছে। তুমি জানো তোমার ছেলে কি করতে গিয়েছিল? সানজিদা বেগমের বুক ধক করে উঠল। কি? সানা ধীরে বলে, আত্মহত্যা। ও তোমাদের এই দ্বন্দ্ব, তোমার এত অভিযোগ আর প্রতিদিনের ঝামেলা নিতে পারছে না। তুমি মা হয়েও ছেলেকে বোঝো না মা। বিয়ের পর দুইটা মানুষকে একান্ত নিজেদের মতো থাকতে দিয়েছ। কথাগুলো যেন পুরো ঘরটা কাঁপিয়ে দিল। সানজিদা বেগম স্থির হয়ে বসে রইলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। ছেলেকে অন্য নারীর কাছে হারাতে যে মা এতদিন ভয় পেয়েছে, সেই মা হঠাৎ উপলব্ধি করলো সে নিজেই তো ছেলেকে সারা জীবনের জন্য হারানোর দোরগড়ে দাঁড়িয়ে গেছেন। রাখি দ্রুত খালাকে জড়িয়ে ধরল। খালা, তুমি চলো আমার সাথে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রুকিয়ার সাদাবকে নিজের মতো সম্পর্কটা ঠিক করতে দাও। রাখি চুপ করে থাকলে ভেতরে ভেতরে সবকিছু বিশ্লেষণ করছিল। রুকিয়াকেও ভালো করে চেনে, মেয়েটা সহজে ভাঙে না, সব মানিয়ে নেয়, উচ্ছল একটা মানুষ। কিন্তু যখন বিগড়ে যায় তখন নিজের চারপাশে একটা কঠিন দেয়াল তুলে নেয়, অভিমানের দেয়াল। আর এই দেয়ালের বাইরে থেকে কেউ ভাঙতে পারে না। ভাঙতে পারে শুধু সেই মানুষ যার জন্য দেয়ালটা তোলা। রাখির মনে হলো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন সানজিদা বেগমকে এখান থেকে সরিয়ে নেওয়া, কারণ সাদাব আর রুকের সম্পর্কের মাঝে সবচেয়ে বড় ছায়াটা এখন তিনি। হঠাৎ রাখির উপলব্ধি করলে একজন মা সন্তানের জন্য কত ভয় পায়, কত অস্থির হয়ে যায়। হয়তো সেই অস্থিরতা থেকে সানজিদা বেগম এত আঁকড়ে ধরেছেন ছেলেকে। কিন্তু আঁকড়ে ধরা আর শ্বাসরোধ করে ধরা এক জিনিস নয়। খালা সাদাবের ব্যক্তিত্বের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছেন সারা জীবন ছেলেকে কোণঠাসা করে। রাখি মনে মনে ঠিক করলো খালাকে বদলাতে হবে, করা কথা দিয়ে নয়, বোঝার সুযোগ দিয়ে, দূরে ঠেলে দিয়ে নয়। পাশে বসিয়ে রুবিনা মা এরকম বলেন, কখনো কখনো একটা মানুষকে বোঝাতেই প্রয়োজন হয় আরেকজন ধৈর্যশীল মানুষের। আর আজ রাখি অনুভব করলো হয়তো আল্লাহ তাকে ওকে সেই ভূমিকাটাই দিয়েছেন। রাতে বাসায় ফিরে রাখি খুব ক্লান্ত হয়ে পড়েছিল। খালারও মন খারাপ ছিল, বারবার বলছিল বিচ্ছেদ কি এত সোজা? রাখি কিছুই বলেনি। আজ এই যে এত সমস্যা, সেটা মূলে যে খালা নিজেই তো উপলব্ধি তার নেই। এবার শেষে খালা কিছুটা স্থির হয়েছেন। বাগান আর সব ঘুরে দেখা শেষে রেনু আপা নিজের রুমে নিয়ে মাথায় তার বানানো স্পেশাল তেল দিয়ে দিতে খালা আরও খুশি। রাতের খাবার আজ খালা আর ওর শাশুড়ি ঘরেই করে নিয়ে আসছে। খালা কিছুতে রাফিনের সাথে খাবে না। রুবিনা মা ঠিক করেছেন দুইজন একসাথে ঘুমাবেন। রাখি কারণটা জানে, হয়তো শুয়ে শুয়ে কথার মাধ্যমে খালাকে বোঝাবার চেষ্টা করবে ওর শাশুড়ি। রুকের সাথে কথা বলে বিছানায় গায়ে দিল রাখি। সারাদিনের ঘটনাগুলো যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। রাফিনের সাথে আজ কথা হয়নি, কাল রাতের পর থেকেই হয়নি। বেচারা এখন প্রতিদিন রাতে এসে ওয়াশরুমে ধুয়ে শাওয়ার নেয়। রাখি নিজেও খুঁতখুত, কিন্তু রাফিন এখন সব সীমা ছাড়িয়ে ফেলছে। চাদরগুলো পর্যন্ত একদিন পর একদিন নিজে ওয়াশিং মেশিনে দিচ্ছে, টাওয়াল ধুচ্ছে। এ নিয়ে রেনু আপার কত হাসাহাসি যে করছে। আজ খাবারের টেবিলে রাখি চুপচাপ ছিল, রাফিন খেয়াল করছিল। রাখি আজ অস্বাভাবিক চুপচাপ। রাতের খাবার শেষ করে দুজন শুতে গেল। ঘরের আলো নিভে গেছে, শুধু জানালা দিয়ে আসা মৃদু আলো ঘরটাকে আফসা করে রেখেছে। রাফিন পাশ ফিরে বলল, রাখি কি হয়েছে, তোমাকে খুব চুপচাপ লাগছে? রাখি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সব বলতে শুরু করলো। রাফিনকে বলতে না পারলে যেন স্বস্তি পাচ্ছিল না। সব শুনে রাফিন দীর্ঘশ্বাস ফেলল। তোমাদের পরিবারের মানুষ এত অদ্ভুত কেন? এটা কেমন কথা? যাক, এত ভেবে না, সব ঠিক হয়ে যাবে। রুকিয়া ছেলে মানুষ, বললে কি বিচ্ছেদ হবে? সাদাবকে একটু খাটতে হবে এই আর কি। এটা উচিত, কাপুরুষের মতো কাজের একটা শাস্তি ওর পাওনা। রাখি ধীরে বলল, জানো খালাকে আজ দেখে খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল উনি বুঝতে পেরেছেন উনি ভুল করেছেন। রাফিন একটু কাছে গেল। আলহামদুলিল্লাহ, বুঝতে পারা মানেই অর্ধেক পথ ঠিক হয়ে যাওয়া, বাকি অর্ধেকও হয়ে যাবে। রাখি দীর্ঘশ্বাস পেল। রুকিয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। মেয়েটা কতটা কষ্ট পেয়ে অমন কথা বলল। আমি ওকে বুঝতে পারি ওর ভেতরে কতটা ব্যথা। রাফিন নরম গলায় বলল, শোনো, তুমি সব ঠিক করতে পারবে না, সব কিছু তোমার দায়িত্ব না, রিল্যাক্স করো। রাখি আসতে বলল, জানি, তবু মনে হয় কিছু একটা করা দরকার। জানো, আজ খালাকে জড়িয়ে ধরার সময় হঠাৎ মনে হলো আমি যদি একদিন এমন হয়ে যাই, নিজের সন্তানকে হারানোর ভয়ে যদি আমিও এমন আঁকড়ে ধরি। রাফিন মৃদু হেসে বলল, মা হবার আগে এসব চিন্তা আল্লাহ জানে, বাচ্চা হওয়ার পর আমাকে পাত্তা দিবে তো? রাখি অবাক হয়ে বলল, ফালতু কথা,
আরে হ্যাঁ, তুমি আমার পাত্তা দিয়ে কি করবে? আমি কে? রাফিন ওর চোখের দিকে তাকে বলল, তুমি আমার জীবনের পাঁজলের সেই টুকরো যেটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। কে যেন কাল বলেছিল, 2 বিবাহ হয় ভাগ্যবান পুরুষদের, তা তোমার পাঁজলের আর এক টুকরো অন্য কারো কাছে নেই তো? অবজেকশন দিলাম। পারো বটে, একটা কথা মুখ ফসকে বের হয়েছে কি হয়নি সেটা ধরে বসে আসো। উঠে বসে রাফিন রাখির পেটের ওপর হাত রেখে হাসল। আমাদের ছোট্ট মানুষটা কিন্তু তোমার এত মান অভিমান পছন্দ করছে না। রাখি মৃদু হাসল। ও আচ্ছা, এখন থেকে বুঝি বাবার পক্ষ নিচ্ছ? রাফিন মজা করে বলল, অবশ্যই, আমি তো ওর ফেভারিট হব। রাখি চোখ বন্ধ করলো। আমিও হতে চাই, তোমাকেই দিয়ে দেব হবার পর। আচ্ছা, কথাটার গুরুর অর্থ রাফিন ধরতে পারল না অবশ্যই, বলে শুয়ে পাশে ফিরে তাকিয়ে রইল রাখির দিকে। রাখিও তাকিয়ে রইল। দুইজন মুখের ভাষা বাদ দিয়ে চোখে চোখে কথা বলতে লাগলো। আজকের সারাদিনের এত ঝড়ের পর এই ছোট্ট মুহূর্তটুকু যেন রাখিকে একটু শান্ত করে দিল। একসময় চোখ বুজে ভাবলো এটাই মনে হয় দাম্পত্য সম্পর্কের সুন্দর দিক। আর রাফিন কি চমৎকার করে বলল, রাখি পাজলের একটা অংশ। রুকের চোখে ঘুম নেই, সাদাপ ও জেগে আছে। হসপিটালে ডিউটি ছিল। রাহাতকে কয়েক দফা ঝেড়েছে রুকের সব কথা বলার জন্য, কিন্তু রাহাতের বক্তব্য ঠিক কাজ করেছে আর রুকিয়াও একদম ঠিক করেছে। এশার নামাজ শেষ করে বাকি ডিউটি সেরে সাদাপ রুকিয়াদের বাসার সামনে এসে যখন দাঁড়ালো তখন রাত 12টা প্রায়। বিয়ের পর রুকিয়া বলেছে ওর খুব শখ ছিল সাদাপ কখনো ওর জন্য রাস্তার উল্টা পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সাদাপ তো ওকে কখনো পাত্তাই দেয়নি। সাদাপ হাসলো, বিয়ের পর এভাবে দাঁড়িয়ে থাকবো সেটা কি কখনো ভেবেছো তুমি রুকিয়া? মোবাইল বের করলো, একটা কবিতা মেসেজ করলো, মহাদেব সাহার। এই যে তুমি বারবার চলে যেই বলো, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো পারবে? আর এসে যদি দেখো হাতে আমার ভেজে রুমাল, তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও, যদি বলি এলে কেন? চাই না তোমায় চলে যাও, যেখানে ছিলে আমাকে জড়িয়ে না ধরে, তখন তুমি পারবে? বলো পারবে? এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো, এ কথা তো জানে 10 জনে। ভালোবাসি কতখানি আছে তোমার আমার, এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে? বলো যেতে পারবে? মেসেজ পড়ে রুকের বুকের ভেতর মসুদ দিয়ে উঠল। ইস, সেই প্রেমে পড়ার সময়ের মতো অনুভূতি। কবিতাটা কি সুন্দর। দ্রুত মেসেজ টাইপ করলো, পারবো। সাদা ফিরতি মেসেজ করলো, বউ বারান্দায় এসে একবার। রুকে অবাধ্য রুহু আর 2 পা ওকে বারান্দায় নিয়ে গেল। সাদাবাকে দেখলো রাস্তার অপর পাশে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পায়ের কাছে 2টা কুকুর ঘুরঘুর করছে। রুকিয়া আতকে উঠলো, তড়িঘড়ি ফোন করলো। এত রাতে কেন? বাসা যেন এক্ষুনি কুকুর কামড় দিলে। তোমার শখ পূরণ করছি, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। বাসায় যাব কেন? শ্বশুরবাড়ি আসবো এখন, আর কুকুর কামড় দিলে ইনজেকশন নিব, বউ সেবা করবে, কি সমস্যা? অনেক সমস্যা, প্লিজ যান। এত রাতে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। মেন গেট বন্ধ, মা বাবা ঘুমিয়ে গেছে। মেন গেট দিয়ে কী করবো? তোর মনের দরজার চাবি চাই আমার, সেটা আর পাবেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে সাদাব হাঁটা শুরু করলো। রুকিয়ে তাকে রইল যতক্ষণ দৃষ্টিসীমার মাঝে সাদাবকে দেখা যায়। তারপর আকাশের দিকে তাকে ভাবলো, কেন এত কঠিন হয়ে গেল জীবনটা? আর একটু সহজ হলেও পারত। আমার মনটাই তোমার কাছে চাবি দিয়ে কি করবে? পাশাপাশি শুয়ে আছেন রুবিনা সিদ্দিকা আর সানজিদা বেগম। বহু বছর একা ঘুমিয়ে দুজনে অভ্যস্ত, তাই আজ একটা অনভ্যস্ততা বিষয় নিয়ে সমঝোতা করছেন। আজকের এই পরিস্থিতি তাদের জন্য একটু অচেনা। দুজনেই চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর রুবিনা সিদ্দিকা ধীরে বললেন, আপনাকে আমি কেন আমার সাথে নিয়ে শুয়েছি জানেন? সানজিদা বেগম কিঞ্চিত অবাক হয়ে বলেন, না তো। রুবিনা সিদ্দিকা হালকা হেসে বললেন, গল্প করবো তাই। কিছু গল্প আছে যা নিজের মতো কারোর সাথে করেই আরাম। সানজিদা বেগম একটু সংকোচ নিয়ে বলেন, আপনি আমার মতো? কি যে বলেন, কত সফল আপনি আর আমি। রুবিনা সিদ্দিকা সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন, কণ্ঠে অদ্ভুত শান্তি। যদি বলে আমার দৃষ্টিতে আপনি আমার তুলনায় বেশি সফল। সানজিদা বেগম একটু অবাক হলেন। রুবিনা সিদ্দিকা বললেন, আপনি জীবনের একটা সময় অল্প দিন হলেও একটা পরিপূর্ণ সংসারের কর্ত্রী ছিলেন কারো প্রিয়তম স্ত্রী। সানজিদা বেগম ঠোঁটে শ্লেষ মিশিয়ে হাসলেন, তা ছিলাম, কিন্তু
এতটাই প্রিয় ছিলাম যে উনি আমাকে কপর্দকহীন করে গেছেন। ঘরে কয়েক মুহূর্তে নীরবতা নেমে এলো। রুবিনা সিদ্দিকা একটা দীর্ঘশ্বাস পেলেন, তারপর ধীরে ধীরে নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। সবটা না, যতটা প্রয়োজন ততটাই। সানজিদা বেগম স্তব্ধ হয়ে শুনলেন। তার চোখে বিস্ময়। ধীরে বলেন, আপনার জীবনেও তো অনেক সংগ্রাম ছিল, কিন্তু আপনাকে দেখে তো খুব সুখী মনে হয়। রুবিনা সিদ্দিকা মৃদু হাসলেন, কারণ আমি সত্যি সুখী। এরকম সংগ্রাম অনেকের জীবনেই থাকে, তাই বলে কি আমরা যা পেয়েছি তার জন্য শুকরিয়া আদায় না করে সবসময় অতীত নিয়ে বসে থাকবো? কী লাভ সবসময় নিজের দুঃখ বিলাস করে। সানজিদা বেগম একটু থমকে গেলেন। আপনার শুকরিয়া করার মতো বিষয় আছে অবশ্য। রুবিনা সিদ্দিক আবার পাশ ফিরে তার দিকে তাকালেন। আপনার নেই? সানজিদা বেগম চুপ করে হিসাব কষলেন। রুবিনা সিদ্দিকা বললেন, 3টা সন্তান, মাশাআল্লাহ। আল্লাহ মানুষ হয়েছে, আপনাকে কত সম্মান করে। সানজিদা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। আর সম্মান? জানেন না তো ছোট ছেলের সংসারে কত অশান্তি। তারপর তিনি সব খুলি বলতে শুরু করলেন, অবশ্যই তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে। সব শুনে রুবিনা সিদ্দিকা হালকা হাসলেন। এসব সংসারের অংশ, এসব নিয়ে আমাদের বাঁচতে হয়। আর সংসারের অঘোষিত সত্য হলো মানিয়ে নেওয়ার চেষ্টা। সেটা আপনি করেছেন কি? বা রুকিয়া? তিনি একটু থামলেন। আচ্ছা বলেন তো, নারীর সবচেয়ে বড় পছন্দ কি? সানজিদা বেগম কিছু বললেন না। মনে মনে বুঝতে পারলেন উনি কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করেননি। রুবিনা সিদ্দিকা নিজেই বললেন, নিজস্ব সংসার, তাই না? সানজিদা বেগম ধীরে মাথা নাড়লেন। কিন্তু পুত্রবধূ, সেও তো নারী, তাই না? সানজিদা বেগম আর চুপ করে রইলেন। রুবিনা সিদ্দিকা শান্ত স্বরে বললেন, সারা জীবনকে একজন নারী একাই সংসার আগলে রাখতে পারে বা রাখা উচিত? আমি তো মনে করি একটা সময় দায়িত্ব অন্যের কাঁধে তুলে দিয়ে একটু আরাম করা উচিত। তিনি একটু হাসলেন। তবে প্রচলিত অর্থে যাকে সংসার করা বলে, আমি তো কখনো করিনি। করেছে রেনু। রাখি আসার পর রেনুর উচিত ছিল এই দায়িত্ব ধীরে ধীরে ওর হাতে তুলে দেয়া। সানজিদা বেগম মনে মনে একমত হলেন। তার কাছে বিষয়টা চোখে লেগেছিল। রুবিনা সিদ্দিকা হালকা দুষ্টুমি মেশানো স্বরে বললেন, আপনিও নিশ্চয়ই ভেবেছেন একটা ননাস কেন আপনার ভাগ্নির মাথার ওপর এভাবে বসে থাকবে? সানজিদা বেগম একটু অপ্রস্তুত হলেন, উত্তর দিলেন না। রুবিনা সিদ্দিকা বললেন, কিন্তু জানেন, আপনার ভাগ্নি খুব বুদ্ধিমান আর মানবিক মেয়ে। দেখেন, মিলে থাকতে পারলে কোনো লোকসান নেই, কিন্তু এই সব বিষয় নিয়ে ঝামেলা করলে সমস্যা। তিনি একটু থামলেন। সংসার কি রাখিরও না? অবশ্যই একদিন সে বুঝে পাবে, কিন্তু এই নিয়ে অযথা না ভেবে সে সম্পর্কগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছে। রেনুর সাথে চমৎকার মানিয়ে নিয়েছে, যেটা আমার অন্য 2 বউ পারেনি। আর জানেন, সম্পর্কই হলো জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয়। সেটা যে রূপেই হোক, আমাদের উচিত আগলে রাখা। তিনি আবার বললেন, রেনু আর রাখির যে সুন্দর সম্পর্ক, মাশাআল্লাহ। আপনি যা বলবেন। আপনারও পুত্রবধূ, কিন্তু কিছুই কেড়ে নিতে চায়নি। রান্নার দায়িত্ব তো আপনি নিজেই দিয়েছেন তাকে, ভালোই করেছেন। আপনি আর কত করবেন? সানজিদা বেগম চুপ করে শুনছিলেন। রুবিনা সিদ্দিকা বললেন, জীবন অনেক বড়। সারা জীবন আপনি বাচ্চা আর সংসার নিয়ে কাটিয়েছেন। এখন একটু নিজেকে নিয়ে ভাবুন, নিজের মতো ভালো থাকুন। তিনি একটু মৃদু গলায় বললেন, শোনেন আপা, আজ মরলে কাল এই সংসার এমনিতে অন্যের জিমে চলে যাবে। তাই সংসারে মিশে মায়ে একটু কমান, ইবাদত করুন, মানুষের সাথে মিশুন, নিজের জন্য কিছু সময় রাখুন। তারপর হেসে বললেন, আর মাঝে মাঝে একটু বিনোদনও নেন। সানজিদা বেগম অবাক হয়ে বললেন, বিনোদন? হ্যাঁ, কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ। কোথায়? সানা যেখানে পড়ে, দেখবেন ভালো লাগবে। সানজিদা বেগমের চোখে আর ঘুম নেই। মনের ভিতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। আজ প্রথমবার তিনি নিজের জীবনের দিকে একটু অন্য দৃষ্টিতে তাকাতে চেষ্টা করলেন। ঠিকই তো, কবে শেষ উনি এই সংসার নিয়ে না ভেবে থেকেছেন? আর নিজেকে প্রশ্ন করলেন, কি সত্যি ছেলেকে হারানোর ভয় থেকে উনি এত কিছু করছেন, নাকি তিনি ভয় পাচ্ছেন সংসারে ওনার নিজের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাচ্ছে? এতদিন তিনি ভেবেছিলেন পুত্রবধূ এসেছে তার জায়গা নিতে, কিন্তু আজ মনে হচ্ছে হয়তো কেউ তার জায়গা নিতে আসেনি, তিনি নিজের জায়গাটা আঁকড়ে ধরে আছেন। আর সে আঁকড়ে ধরা থেকে হয়তো সাদাব আর রুকের জীবনটা তো জটিল হয়ে গেছে। কী লাভ আসলেই? আজ মরলে কাল সব অন্যের জিম্বায়, জীবন তো চলেই গেল এসব করতে করতে। ওনার না আছে একটা কথা বলার মানুষ, না আছে কোনো বান্ধবী। মেয়েটাও কেমন দূরে চলে যাচ্ছে অন্ধকার ঘরে শুয়ে শুয়ে। সানজিদা বেগম অনুভব করলেন, এতদিন তিনি শুধু নিজের দিকটাই দেখেছেন, অন্যদের জায়গা থেকে কখনো ভাবেননি। কান্না মতো এসে গেল, অথচ এত স্বার্থপর তো উনি ছিলেন না।
সকালে ঘুম ভাঙতে রাখির শরীরটা অদ্ভুত লাগছিল, মাথায় একটু ঝিমঝিম করছে, বুকের ভেতর অস্বস্তি। নামাজ শেষ করে আবার ঘুমিয়েছিল। পাশে রাফিন নেই। প্রতিদিন এই সময় মায়ের কাছে যায়। রাখি ধীরে ধীরে উঠে বসলো, মনে হলো বমি আসছে। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে গেল। বমি করার পর রাখি কিছুক্ষণ বেসিন ধরে দাঁড়িয়ে রইল, মাথা ঘুরছে। তারপর ধীরে ধীরে ওয়াশরুমটা ধুয়ে পরিষ্কার করলো। মেঝেতে পানি ঢেলে ব্রাশ দিয়ে ঘষে দিল। আজ বেসিনের বাইরে করে ফেলেছে। উফ। সব শেষ করে মুখ ধুয়ে বাইরে বেরোতেই দেখলো রাফিন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভুরু কুচকে তাকিয়ে আছে। আমি শব্দ পেলাম, তাতে মনে হলো তুমি ওয়াশরুম ধুচ্ছ কেন? রাখি একটু থমকে গেল, লজ্জায় মাথা নিচু করলো। এমনি নোংরা হয়ে গিয়েছিল। রাফিন কড়া গলায় বলল, নোংরা হলে আমাকে ডাকবে, তুমি কেন পরিষ্কার করবে? আজীব তো, প্রতিদিন 2 বার করে করছি, তাতেও ম্যাডামের হচ্ছে না। রাখি অবাক হয়ে তাকালো। আর না, তুমি বুঝতে পারছো না, আমি আজ বমি করে। রাখি একটু মৃদু হাসলো। আমি জানি তুমি খুঁতখুঁতে, ভাবলাম নোংরা দেখলে তোমার খারাপ লাগবে। কথাটা শুনে রাফিন কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপরে ধীরে বলল, আমার খুঁতখুঁত আছে ঠিক, কিন্তু সেটা তোমাকে নিয়ে না। রাফিন সামনে এসে দাঁড়ালো। তুমি কি ভাবো আমি তোমার বমি করা ওয়াশরুম দেখে বিরক্ত হব? রাখি একটু অবাক হয়ে তাকালো, ধীরে বলল, না মানে তোমার তো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু। রাফিন কথা কেটে দিল, শোনো রুফাইসা, তোমার ব্যাপারে আমার কোনো খুঁতখুঁত নেই। দুনিয়ার স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্যরকম। দেখো এরা কত সহজে পরস্পরের সামনে নিবারণ হতে পারে। তুমি অসুস্থ হলে, অগোছাল থাকলে, বাচ্চার জন্য যদি সারাদিন বিছানায় পড়ে থাকো, তাতে আমার সমস্যা হবে না। রাখির ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। বুঝেছি জনাব, ইদানিং যা ভাষণ দিতে পারো। রাফিন হাসলো, তাই নাকি? এখন বলো কি খাবে নাস্তায়? রাখি বলল, আপাতত নান রুটি আর মুরগির স্যুপ খেতে ইচ্ছে করছে। তা আমাদের এলাকার কি সব যে ইচ্ছে করে আসতে যাচ্ছি সকাল সকাল শ্বশুরবাড়ির এলাকায়। রাখি বারান্দায় দাঁড়িয়ে দেখলো রাফিন গাড়ি নিয়ে বের করছে। আর বাগানে খালা দোলনায় বসে রেনু আপা পেছনে দাঁড়িয়ে গল্প করছে। রেনুর কোনো কথাই সানজিদা বেগমের কানে যাচ্ছে না। দুপুরের খাবার নিয়ে রেনু বলছে, জাবেদ বাজারে গেছে, ওনার মনে ভেসে উঠছে আজ ভোরে কিছু শোনা কথা। নামাজের পরে উনি বারান্দায় বসেছিলেন, এটা ওনার অভ্যাস। আর এই বাসার পরিবেশ তো এত সুন্দর। তখন ঘরের ভেতর রুবিনা সিদ্দিকা নিজের ছেলেকে কিছু কথা বলেছেন, যেগুলো সানজিদা বেগমকে অস্থির করছে। সকালে রাফিন মায়ের কাছে এসেছিল, প্রতিদিন নাকি এ সময় আসে। রুবিনা সিদ্দিকার ছেলেকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন, রাখি কেমন আছে, তুই খেয়াল রাখিস তো? রাফিন বলেছিল, ভালোই আছে মা, নামাজ পড়ে আবার ঘুমাচ্ছে। রুবিনা সিদ্দিকা মৃদু গলায় বলেন, এ সময় রাতে ভালো ঘুম হয় না। রাফিন, তুই কিন্তু ওর দিকে খেয়াল রাখবি, মেয়েটার তো মাও নেই। তারপর একটু থেমে একটু দীর্ঘশ্বাস ফেললেন, যেন অতীতের কিছু মনে হলো। তুই তো জানিস এই রকম সময় আমার কি মানসিক চাপ গেছে, তোর বাবা কখনোই সঙ্গ দেননি, অথচ এই সময়ে আমি জানি মা, আমি খেয়াল রাখছি। রুবিনা সিদ্দিকা হালকা হেসেছিলেন। তোর বাবার কাছে এসব কিছু খুব গুরুত্বপূর্ণ ছিল না, আমি বা আমার সন্তান কেউই না। তাই আমি যখন তোদের পেটে নিয়েছি তখন ওর নিজের মতোই সব সামলেছি। এটা যে কি যন্ত্রণার। তবে কথাটা তিনি অভিযোগের মতো বলেননি, বরং যেন অনেক দূরের একটা যন্ত্রণার স্মৃতি বলছিলেন। তারপর ধীরে বললেন, তুই কিন্তু এমন হবি না, স্ত্রী যখন মা হতে যাচ্ছে তখন স্বামীর পাশে থাকা খুব দরকার, কারণ বাচ্চাটা দুইজনের। রাফিন চুপ করে শুনছিল। রুবিনা সিদ্দিকা আবার বললেন, জানিস একটা অদ্ভুত ব্যাপার আছে মানুষের মধ্যে, অনেকেই নিজের জীবনে যা কষ্ট পায় পরে অজান্তে সেই কষ্টটাই অন্যের উপর চাপিয়ে দেয়। আমি সেটা খুব ভয় পাই, তুই নিজেও জানিস আমি সংসার জীবনে কত বঞ্চিত ছিলাম। আমি চাই না এটা আমার ছেলের স্ত্রীদের গ্রাস করুক, অন্তত আমার ঘরে যে মেয়েরা স্ত্রী হয়ে আসে তাদের আমি এই যন্ত্রণা দেখতে চাই না। রাফিন চুপ। রুবিনা সিদ্দিকা এবার একটু গম্ভীর হয়ে বলেন, আমি সবসময় এই ভয়ে থাকি তোর বাবার কোনো আচরণ যেন তোর মধ্যে না আসে। রাফিন মৃদু স্বরে বলেছিল, কখনই আসবে না মা, আমি ভালো স্বামী হওয়ার চেষ্টা করব মা। তুমি যে কি মা, সারাক্ষণ এসব ভাবো, আমার ওপর ভরসা নেই? রুবিনা সিদ্দিকা বললেন, ভরসা আছে রাফিন, তবুও বলি নিজের অস্থিরতা থেকে। এরপর কথাগুলো আর স্পষ্ট শুনতে পাননি সানজিদা বেগম, কিন্তু এই কয়েকটা বাক্যই যেন ওনার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। নিজে যা কষ্ট পায় পরে অন্যের ওপর চাপিয়ে দেয়, এটা তো উনি নিজেই। হঠাৎ রেনুর কণ্ঠে বাস্তবে ফিরেছিলেন তিনি। খালা শুনছেন, আমি বলছিলাম আজকে বিকেলে কিন্তু আকাশদের বাসায় যাবা, আমি কেক বানাবো। সানজিদা বেগম চমকে উঠলেন, হ্যাঁ যা ভালো মনে হয় করো। রেনু এবার ওনার মাথায় বিলি কেটে দিতে লাগলো। রেনু মেয়েটা খুব ভালো। আরাম নিতে নিতে সানজিদা বেগমের মন ভেসে গেল চিন্তার ভেতর। রুবিনা সিদ্দিকা নিজের পুত্রবধূর কথা কত যত্ন করে ভাবছেন। নিজের কষ্টের কথা মনে রেখেও তিনি চান না সেই কষ্ট অন্য কারো জীবনে আসুক। আর উনি
উনি কি করছেন? হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, রাখির শাশুড়ি একজন ভালো মানুষ, রাখিও সুখী, কিন্তু নিজে কি রাখির শাশুড়ির চেয়ে কম ভালো মানুষ, কম মানবিক? মানুষের জন্য সানজিদা বেগমের কি কম মায়া? তাহলে কেন তিনি এমনভাবে আচরণ করছেন যেন তার নিজের ছেলের সংসার উনি একাই গুরুত্বপূর্ণ? কেন উনি নিজের কষ্ট আর সংগ্রামের অনুভূতি নিজের পুত্রবধূদের উপর চাপাতে চাইছেন? এই ভাবনার সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল ওনার ভেতরে, একটু হিংসা আবার একটু তাগিদ। হিংসা এই কারণে, রুবিনা সিদ্দিকা কত সহজে উদার হতে পারেন, রুবিনা সিদ্দিকার ব্যক্তিত্বকে ওনার হিংসে হলো। আর তাগিদ এই কারণে, তিনি কেন পারবেন না? রুবিনা সিদ্দিকা ভালো মানুষ আর উনি কি খারাপ? আর ভেবেও দেখলেন আসলে সংসারের মায়া, কিন্তু সংসারের বাইরেও একটা জগৎ আছে। রেনু একটা গান গুনগুন করছেন, উনি ফিরে তাকলেন। আমাকে কেক বানানো শিখিয়ে দাও তো মা। অবশ্যই খালা, এরপর আমরা দুই খালা ভাগ্নি মিলে কেকের পেজ খুলব নে, বলে রেনু গা দূরে হাসতে লাগলো। পাশে কাঠগোলাপের গাছের ফুল বাতাসে দুলতে লাগলো, সেদিকে তাকে মন ভালো হয়ে গেল সানজিদা বেগমের।